ঠিক আছে, তাহলে মৌলগুলোর এই যে বিভিন্ন ধর্ম আছে, মৌলের ধর্মকে দুই ভাগে ভাগ করা যায়, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হচ্ছে যেগুলো বাহ্যিক ধর্ম, যেমন কোনোটা খুব শক্ত, কোনোটা হালকা, কোনোটা নরম, কোনোটা দেখতে চকচকে মানে আলো আলো প্রতিফলিত করতে পারে, আর কোনোটা একেবারেই চকচকে না, বিভিন্ন মৌলের বিভিন্ন রং, তারা এগুলো ভৌত ধর্ম। তারপর রাসায়নিক ধর্ম হচ্ছে সে অন্য কোনো কারোর সাথে বিক্রিয়া করে মানে একত্রে মিলিত হয়ে কী ধরনের পদার্থ তৈরি করে, বা আদৌ করে কিনা বিক্রিয়া, বা করলে কী ধরনের বিক্রিয়া পদার্থ উৎপন্ন পদার্থগুলো কী কেমন হয়। তাহলে এই হচ্ছে তাদের রাসায়নিক ধর্মের পার্থক্য। ঠিক আছে, তাহলে বিভিন্ন মৌলের বিভিন্ন রকম ভৌত ধর্ম, বিভিন্ন রকম রাসায়নিক ধর্ম আছে। মৌলগুলো প্রথম কে মানে বের করছে, যে মানে প্রথম কে ভাবছে যে এরকম মৌল থাকতে পারে? হ্যাঁ, এগুলো আমরা ইয়েতে বলেছিলাম, ওই এর আগের চ্যাপ্টারে আমরা প্রথম দিকে বলেছিলাম। যেমন একটা সময় তো মানুষ আসলে মৌল হিসেবে ভাবতো যে যেগুলো চোখে দেখা যায়, যেগুলো বেশি পাওয়া যায় সেগুলোকেই মৌলিক উপাদান ভাবতো, যেমন মাটি, পানি এগুলোকে মৌলিক উপাদান ভাবতো। ঠিক আছে, এগুলো আমরা আগের চ্যাপ্টারে বলেছি যে কেউ মনে করতো যে যেমন আমাদের এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি, কেউ কেউ বলতো পঞ্চভূত দিয়ে তৈরি, পাঁচটা উপাদান দিয়ে, পাঁচটা উপাদানের মধ্যে মাটি, পানি এগুলোকে উপাদান, মৌলিক উপাদান ভাবতো। যেগুলো বেশি পাওয়া যায় সেগুলোকে একসময় মানুষ মৌলিক উপাদান ভাবতো। পরবর্তীতে যখন রাসায়নিক বিক্রিয়া করা শিখলো মানুষ, তখন রাসায়নিক বিক্রিয়া করার ফলে বিভিন্ন এক্সপেরিমেন্টে মানুষ দেখলো যে আসলে এগুলো মৌলিক পদার্থ নয়। যেমন পানিকেও দুইটা উপাদানে বিভক্ত করা যায়, তার পানি মৌলিক উপাদান নয়, তার মধ্যেও মৌলিক উপাদান আছে। ঠিক আছে, তাহলে এই মৌলিক উপাদানগুলো নির্ণয় করার ক্ষেত্রে প্রথম দিকে অবদান হচ্ছে ল্যাভোইশিয়ে, বার্জেলিয়াস, এরকম আরও অনেকে, এক একটা মৌল এক একজন আবিষ্কার করেছে। হামফ্রে ডেভি। 118টা মৌল 118 জন আবিষ্কার করছে না, এরকম বলা যায় না। যেমন হামফ্রে ডেভি বা ল্যাভোইশিয়ে একাই অনেকগুলো মৌল আবিষ্কার করেছে। ক্যাভেন্ডিশ একজন, যিনি এমনিতে মূলত নর্মালি পদার্থবিদ, কিন্তু তিনি আবার হাইড্রোজেন আবিষ্কার করেছেন, শুধু হাইড্রোজেন সম্ভবত। তারপর প্রিস্টলি আরেকজন, যিনি অক্সিজেন আবিষ্কার করেছেন। তাহলে এরকম এক একজন বিজ্ঞানী আস্তে আস্তে এক একটা মৌলিক উপাদান আবিষ্কার করার পর তারা বুঝলেন যে না, আসলে আমরা যেগুলোকে আগে মৌলিক উপাদান ভাবতাম সেগুলো আসলে মৌলিক উপাদান নয়, বরং মৌলিক পদার্থই বরং কম দেখা যায় চোখে, বরং যা দেখা যায় সেগুলো সবগুলো আসলে, কারণ আমাদের এই মহাবিশ্বে যৌগিক পদার্থের সংখ্যাই বেশি, তাদের যৌগিক পদার্থই আসলে বেশি পরিমাণে উপস্থিত দেখা যায়। এখানে যা কিছু দেখবো তার ম্যাক্সিমাম যৌগিক পদার্থ। এইটা যৌগিক পদার্থ, কাঠ যৌগিক পদার্থ, আমাদের শরীরের চামড়া, ভিতরের যা যা উপাদান ম্যাক্সিমাম যৌগিক পদার্থ। তাই এভাবে বিভিন্ন বিজ্ঞানী আস্তে আস্তে বিভিন্ন মৌল আবিষ্কার করা শুরু করলো। ঠিক আছে, তো তখন যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে, দেখা গেল যে মৌলগুলোর বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। তাহলে এখন এতগুলো মৌলকে যদি স্টাডি করতে হয়, অর্থাৎ তাদের কোনটা কীভাবে রাসায়নিক বিক্রিয়া করে, তারও তো আলাদা করে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন তখন থেকে বিজ্ঞানীদের একটা চেষ্টা ছিল একটা সময় থেকে যে মৌলগুলোর ধর্মের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা। যদি সাদৃশ্য থাকে তাহলে আমরা এগুলোকে একটা সুন্দর ট্যাবল আকারে সাজিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। এমনি একটা কথা বলি, দেখা যাবে যে এই মহাবিশ্বে যত উপাদান আছে বা যত কিছু আছে, উপাদান ছাড়া অন্যান্য কিছু, যা কিছু মানে সব কিছুই পরিবর্তিত হয়, তাই না? পরিবর্তিত হতে হতে একটা দারুণ নিয়ম হচ্ছে যে, একদম আধুনিক কথা বলছি, দারুণ একটা নিয়ম হচ্ছে যে পরিবর্তিত হতে হতে না, পরিবর্তনের পিছনে প্রথম নিয়ম, পরিবর্তনের পিছনের মেইন কারণটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন হয় আগে, সেখান থেকে হয় গুণগত পরিবর্তন। আচ্ছা, যেমন ধরা যাক মিউজিক, সুর, বিভিন্ন সুর আছে, বিভিন্ন সুর মানে কি, এগুলো গুণ ভিন্ন ভিন্ন, তাই না? যে সঙ্গীত জানা না সেও গান শুনে বুঝবে যে এখানে সুরের ভেরিয়েশন আছে। যখন একটা গান গাওয়া হচ্ছে, একটা মিউজিক দেওয়া হচ্ছে, কিছু একটা পার্থক্য আছে প্রত্যেকটা অংশে। তাহলে এগুলো হচ্ছে গুণগত পরিবর্তন বা গুণগত পার্থক্য। এখন আমি যদি স্টাডি করি, দেখবো যে এইসব গুণগত পরিবর্তনের পিছনে আছে কম্পাঙ্কের পার্থক্য। কম্পাঙ্ক শব্দটা হয়তো শুনেছো তুমি আগে, হয়তো সেভাবে জানো না, কিন্তু আমরা ওই আধুনিক পদার্থবিজ্ঞান যখন পড়বো তখন কম্পাঙ্ক কথাটা আসবে, তরঙ্গ বিষয়গুলো একটু একটু আসবে। ওকে, তাহলে কম্পাঙ্ক এটা একটা পরিমাণগত বিষয়। ধরা যাক কোনো একটা কিছু কাঁপছে,
শব্দ তো আমরা জানি যে কম্পনের ফল, তাই না? হ্যাঁ। ওকে, কোনো একটা কিছু কাঁপছে, তাহলে প্রতি সেকেন্ডে কতবার কাঁপবে, কতবার, এটা হচ্ছে তার কম্পাঙ্ক। 1 সেকেন্ডে, কেউ যদি 1 সেকেন্ডে 5 বার কাঁপে তখন তার কম্পাঙ্ক বলা হবে 5। ঠিক আছে, তাহলে এটা একটা পরিমাণ। দেখা যাবে যে বিভিন্ন সুরের পার্থক্যটা কোথায়, মূলত পরিমাণে, কম্পাঙ্কে। যেমন যে সুরটাকে নাম দেওয়া হচ্ছে ভারতীয় পদ্ধতিতে নাম দেওয়া হচ্ছে সা, সেই সুরের কম্পাঙ্ক হয়তো ধরলাম 256, মানে প্রতি সেকেন্ডে 256 বার কাঁপছে। আবার রে যেটা, সেটার কম্পাঙ্ক আর একটু বেশি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা গুণগত পরিবর্তনের পিছনে থাকে পরিমাণগত পরিবর্তন, কিছু একটা পরিমাণের পরিবর্তন ঘটে। এই নিয়মগুলো সব আমরা পর্যায় সারণীতেও দেখব। ঠিক আছে, এই মৌলগুলোর ধর্মের পার্থক্যের মধ্যেও দেখব। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে এর পরবর্তী দ্বিতীয় সেটা হচ্ছে যে পরিবর্তিত হতে হতে, যখন পরিমাণগত পরিবর্তিত হতে হতে গুণগত পরিবর্তন হতে থাকে, হতে হতে একসময় সদৃশ গুণ আবার ফিরে আসে, আগের মতো একটা গুণ আবার ফিরে আসে। যেমন সা রে গা মা পা ধা নি সা, দ্বিতীয় সাটা আর প্রথম সাটার মধ্যে একটা পরিমাণগত পার্থক্য আছে। প্রথম সাটা একটু নিচের, পরের সাটা একটু চড়া, কিন্তু দুইটার মধ্যে গুণগত মান একই রকম সুর, তারা হুবহু একই না। অর্থাৎ পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হতে হতে মহাবিশ্বের যে কোনো কিছুতে, যে কোনো পরিবর্তনের মধ্যে এই নিয়মটা দেখা যাবে। পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয় এবং এক সময় সেই সদৃশ গুণ ফিরে ফিরে আসে। ঠিক আছে, যেমন এই যে প্রাণ, আমাদের এই মহাবিশ্বে প্রাণের বিবর্তন হলো। প্রথমে এককোষী প্রাণী, দেখতে একরকম, তারপর আস্তে আস্তে গোলাকার ধরলাম আমরা, ছোটোখাটো বা এব্রো থেব্রো, এরকম বিবর্তিত হতে 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 বহুকোষী প্রাণী আসার পর এরকম এককোষী প্রাণীর মতো আকারের আবার বহুকোষী প্রাণীও দেখা যায় পরে, এব্রো থেব্রো, গোলাকার অথবা এরকম, যেগুলো কিন্তু এককোষী না। আচ্ছা, সেগুলো পরিচিত না হলে ধরা যাক কেঁচো একটা প্রাণী, লম্বাটে, এটা কিন্তু অনেক নিম্ন শ্রেণীর প্রাণী, অনেক আগে এসছে, বিবর্তিত হয়েছে পৃথিবীতে, কিন্তু পরবর্তীতে আরও কোটি কোটি বছর পর বিভিন্ন রকম প্রাণী, গুণগতভাবে বিভিন্ন প্রাণী আর বিবর্তিত হতে হতে একসময় আবার কেঁচো আকৃতির একটা প্রাণীকে আমরা খুঁজে পাবো, যেমন সাপ। কি ঠিক আছে? তাহলে কিছু উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে মহাবিশ্বের যে কোনো পরিবর্তন তুমি যদি খেয়াল করো, দেখবে যে প্রত্যেকটা পরিবর্তনের, প্রত্যেকটা গুণগত পরিবর্তনের পিছনে আছে কোথাও না কোথাও কোনো কিছুর পরিমাণের পরিবর্তন। অ্যান্ড দেন গুণগত পরিবর্তনগুলো এমনভাবে হয় যে সদৃশ গুণগুলো ফিরে ফিরে আসে। সদৃশ গুণ হুবহু একই না, কিন্তু সর্বসম কখনো ফিরে আসে না। এই মহাবিশ্বে কখনো একই রকম বস্তু দুইটা থাকবে না, একদম হুবহু একই, সদৃশ থাকবে। তাহলে মৌলগুলোর ধর্ম, যে আমরা বললাম যে বিভিন্ন মৌলের ধর্ম ভিন্ন ভিন্ন, তাহলে তাদের এই পরিবর্তনের পিছনে নিশ্চয়ই কোথাও না কোথাও পরিমাণগত কোনো পরিবর্তন আছে, এবং কোথাও না কোথাও সদৃশ মৌল ফিরে ফিরে আসবে, তাই না? ঠিক আছে, ওকে, এত কথা অবশ্য তখন বিজ্ঞানীদের জানা ছিল না। তারা এক্সপেরিমেন্ট করতে করতে প্রথম ধরা যাক ল্যাভোইশিয়ে 1700 সামথিং খ্রিস্টাব্দে, বইয়ে লেখা থাকবে কত আছে, থাকবে, প্রথম দিকে দেখতে হবে। ল্যাভোইশিয়ের সাল দিয়েছে 1989, ভুল হয়েছে, 1900 সালের না, 1700 হবে, 1789। একজন ফরাসি রসায়নবিদ, ল্যাভোইশিয়ে। ঠিক আছে, তো তিনি নিজেও অনেক মৌল আবিষ্কার করেন। তিনি প্রথম মৌলগুলোকে মানে আলোচনার সুবিধার্থে জাস্ট সিম্পলি দুইটা ভাগে ভাগ করতে পারেন। এক ভাগকে নাম দেওয়া হয়, আমরা বাংলায় বলি ধাতু, ইংরেজিতে মেটাল, আর আরেক ভাগ হচ্ছে অধাতু বা নন মেটাল। ঠিক আছে, ধাতু কোনগুলো? জাস্ট ধাতু আর অধাতু, এই পার্থক্যটা মূলত আসলে ভৌত ধর্মের পার্থক্য দিয়েই বিভাগ করেছেন। প্রথম ধাতু হচ্ছে যেগুলো সাধারণত একটু শক্ত থাকবে, চকচকে থাকবে, আওয়াজ করলে বা আঘাত করলে মানে ঝংকার আওয়াজ হবে, টং টং আওয়াজ হবে। ঠিক আছে, তারপর এদের সাধারণত গলনাঙ্ক উচ্চ, অনেক বেশি তাপমাত্রায় গলবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ধাতুর ধর্মগুলো এখনো এরকমই। যেমন একটা ধাতু আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে পারদ। পারদের গলনাঙ্ক অনেক নিচে, পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল, কঠিন না, ও কিন্তু ধাতু।
পারদকে যদি এরকম করে এই তরল পারদকে নিয়ে এখানে কোথাও বাড়ি দেওয়া হয়, ঠং ঠং আওয়াজ হবে। পারদও চকচকে। সমস্ত ধাতু আবার বিদ্যুৎ পরিবাহী, তাপও সুপরিবাহী, কিন্তু অধাতুগুলো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তারা সাধারণত চকচকে না, যেমন এগুলা, এই যে এই চকচকে না, ঠিক আছে। তারপরে এদেরকে বাড়ি দিলে ঠং ঠং আওয়াজ হবে না। এরা সাধারণত বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী না, এরা বিদ্যুৎ কুপরিবাহী, তাপও কুপরিবাহী, ঠিক আছে। এদের সাধারণত গলনাঙ্ক নিম্ন, অল্প আগুন ধরাই দিলেই গলে যাবে, অল্প তাপমাত্রায় গলা শুরু করবে। তাহলে এভাবে প্রথম মৌলগুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করেন। তাহলে এই ভাগ ধাতু, এই ভাগ অধাতু। তো সেই ধাতুর মধ্যে অনেক ধাতু আছে। তাহলে প্রথম ল্যাবসিয়ে দুই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল দেখতে পান। একটা বিশাল অংশ ধাতু, তারা এই ধর্ম নিবে, আবার একটা বিশাল অংশ অধাতু, তারা এই ধর্ম নিবে। কিন্তু তাও হচ্ছে না, মানে ধাতু, সেই ধাতুগুলোর মধ্যে আবার ধর্মের কত পার্থক্য। তারা এক এক ধাতু এক এক রকম করে রাসায়নিক বিক্রিয়া করে। ভৌত ধর্ম দিয়ে আমরা চিনতে পারবো। মানে ল্যাবসিয়ের শ্রেণী বিভাগের সুবিধা হচ্ছে শুধুমাত্র ভৌত ধর্মের পার্থক্যটা আমরা বলতে পারবো যে ধাতু এটা, তাহলে এই চকচকে, এই বিদ্যুৎ পরিবাহী, চট করে বলতে পারবো। কিন্তু তার রাসায়নিক বিক্রিয়া, সোডিয়াম অক্সিজেনের সাথে যেভাবে বিক্রিয়া করবে, জিঙ্ক কি সেভাবে বিক্রিয়া করবে? পার্থক্য থাকবে। তাহলে রাসায়নিক ধর্ম, এই ধাতুগুলোর মধ্যে কিন্তু রাসায়নিক ধর্মের বিভিন্ন রকম পার্থক্য আছে। অধাতুগুলোর মধ্যেও কিন্তু রাসায়নিক ধর্মের বিভিন্ন রকম পার্থক্য আছে। তাহলে এই শ্রেণী বিভাগ আসলে যথেষ্ট হচ্ছে না। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া মনে রাখার জন্য, আগে থেকে বুঝতে পারার জন্য আরো সূক্ষ্ম শ্রেণী বিভাগ দরকার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা বস্তু দেখে কি বোঝা যাবে মানে ওটার মধ্যে কোন কোন মৌল আছে? এখন যারা অভিজ্ঞ করতে করতে তারা দেখে বুঝতে পারবে অনেক ক্ষেত্রে। যেমন ফেরাস সালফেট দেখলে বোঝা যাবে। সবুজ শুধু দেখা না, হাত দিয়ে অনুভব করতে হবে মসৃণ নাকি কি। এটা দেখতে সবুজ রঙের, হালকা সবুজ রঙের। হালকা সবুজ হলে তো জিনিসটা পুরো বাজে দেখতে লাগবে, মানে বস্তুটাই পুরো বাজে দেখতে লাগবে না? না, এটা তো আপেক্ষিক। এক একজন মানুষের কাছে সবুজ সুন্দর, একজন মানুষের কাছে সবুজ বিশ্রী। কাজে এটা তোর কাছে যেটা অন্যজনের কাছে নাও হতে পারে। কাজে এটা দিয়ে বিভাগ করা, মানুষের অনুভূতি দিয়ে বিভাগ করা যাবে না, সেটা রিস্কি। যেমন এই চেয়ারটা, এটা বলতে পারবে কি? এই চেয়ারটা, হ্যাঁ, এখন তো মানুষ জানে। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলো তো। এটার মূল উপাদান হচ্ছে সেলুলোজ, কাঠের। তো এখানে আছে মৌলটা? না, এটা মৌল নয়। এটা আচ্ছা, এটা মূল যৌগিক পদার্থ হচ্ছে সেলুলোজ। এখানে অনেকগুলো মৌল আছে। এখানে মূলত আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন। অক্সিজেন এখানে আছে? হ্যাঁ, আছে আছে। অক্সিজেন যুক্ত হয়ে তুমি এটাকে গ্যাসীয় আকারে দেখবে না। জৈবিক পদার্থ দুইটা মৌল, কয়েকটা মৌল বিক্রিয়া করে যে নতুন পদার্থ তৈরি হবে, সেটা তাদের মৌল উপাদান থেকে সম্পূর্ণ ভিন্ন, তাদের ধর্ম, ঠিক আছে। যেমন ক্লোরিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এমনিতে ক্লোরিন মৌলটা গ্যাসীয় পদার্থ। কিন্তু সোডিয়াম ক্লোরাইড, লবণ, এটা কি গ্যাসীয় পদার্থ? সেখানে সোডিয়ামও আছে, ক্লোরিনও আছে, এটা তো একটা কঠিন পদার্থ। তাহলে এখানের মধ্যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই চারটা মৌল মূলত প্রথমে আছে। অক্সিজেন যদি অনেক বেশি পরিমাণে, একটা অণুর মধ্যে অক্সিজেন অনেকগুলো আছে। কার্বন কোনোভাবে যদি কেউ বাদ দিতে চায় তাহলে কি এটা রাসায়নিক বিক্রিয়া করতে হবে, এমনি খেলে এরকম করে বাদ দিতে পারবো না। মানে এমন আরেকটা পদার্থ দিয়ে তাকে রাসায়নিক বিক্রিয়া করাইতে হবে। রাসায়নিক বিক্রিয়া এমনি ওই পদার্থটাকে এমনি সরাসরি লাগাই দিলেও হবে না, বাইরে থেকে শক্তি দিতে হবে রাসায়নিক বিক্রিয়া করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন তাপ শক্তি দিতে হবে, আগুন ধরা দিতে হবে, বা চুলার উপর রাখতে হবে। বাহ্যিক শক্তির প্রভাবে এমন আরেকটা পদার্থ যদি তুমি ওর সাথে দাও যেটার অক্সিজেনের আসক্তি বেশি, যে অক্সিজেনকে বেশি টেনে নিতে চাই, তাহলে সে এখান থেকে অক্সিজেনগুলো টেনে নিয়ে অক্সিজেন মুক্ত করবে। কিন্তু সে আর আগের পদার্থ থাকবে না, তখন নতুন পদার্থ হয়ে যাবে। কিন্তু সে আচ্ছা, ও কি মানে ওকে প্রস্তুত করার সময় কি মানে ওরকম ভাবে করছে যে? এখন প্রস্তুতিকরণগুলো অনেক জটিল। প্রথম দিকে একভাবে প্রস্তুত করা হতো, পরে দেখা যাচ্ছে যে না, এটা লাভজনক না। অনেক বেশি স্কেলে যদি প্রস্তুত করতে হয়, তখন দেখা যাচ্ছে যে এই রাসায়নিক বিক্রিয়া আসলে লাভজনক না, অনেক খরচ হবে। পরবর্তীতে আরো অন্য ধরনের রাসায়নিক বিক্রিয়া মানুষ আবিষ্কার করলো, যেটা দিয়ে গাছ করে না বিজ্ঞানীরা। যেমন একটা গাছ কেটে চেয়ার তৈরি করলো, কেন একটা গাছের টুকরা নিল, সেটাকে নিয়ে পরীক্ষা করলো, এবং মানুষ জানে না গাছের ভিতর কি আছে, রাসায়নিক উপাদান কি, এগুলো জানে মানুষ। তার মানে এটা এক্সপেরিমেন্ট করছে মানুষ, তার মানে গাছের মধ্যে যে উপাদানগুলো আছে এখানে জানে মানুষ।
বিভিন্ন গাছে বিভিন্ন উপাদান, মানে যে গাছে তবে কমন উপাদান হচ্ছে সেলুলোজ। হ্যাঁ, অক্সিজেন কমন উপাদান না, অক্সিজেন তো থাকে। মানে সেলুলোজের মধ্যেই তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আছে। এছাড়াও বিভিন্ন গাছে অন্যান্য যৌগিক পদার্থ থাকতে পারে, এক এক গাছে এক এক রকম যৌগিক পদার্থ আছে। সেলুলোজ হচ্ছে মূল উপাদান। এই সেলুলোজের কারণে এটা শক্ত কাঠ এরকম, ঠিক আছে। সেলুলোজ হচ্ছে একটা জটিল জৈব পদার্থ। যৌগিক পদার্থকে আবার দুভাগে ভাগ করা যাবে, পরে দেখবে এগুলি, অজৈব পদার্থ আর জৈব পদার্থ। যেগুলো সাধারণত জীবদেহে পাওয়া যায়, এক কথায় বললাম আর কি, সেগুলোকে জৈব পদার্থ বলা হতো একসময়, কিন্তু বর্তমানে জৈব পদার্থ অজৈব পদার্থ সংজ্ঞা এরকম না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো তো পরের কথা, বাদ দিই। তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মৌল, এই চ্যাপ্টারের, যৌগ নয়। যৌগের শ্রেণীবিভাগ পরের বিষয়, মৌলগুলোকে আগে শ্রেণীবিভক্ত করতে হবে। তাহলে মৌলগুলো যদি আমি পারফেক্টলি শ্রেণীবিভক্ত করতে পারি, তাহলে আমি শুধু ওই মৌলটা কত নম্বর টেবিলের কোথায় আছে, একটা টেবিল তৈরি করতে পারি, সারণী, সেই সারণীর কোথায় আছে এটা যদি আমি জানি, তাহলে ওই মৌলটা আমি চোখ বন্ধ করে সে রাসায়নিক বিক্রিয়া কেমন করবে, সে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে কি করবে না, ক্লোরিনের সাথে করবে কি না, হাইড্রোজেনের সাথে করবে কি না, করলে কি উৎপন্ন করবে, এগুলো আগে থেকে বলে ফেলতে পারবো। তাহলে এই জিনিসটা খুবই দরকার। তো ল্যাবরেটরি প্রথমে ভাগ করেছিল, সেটা শুধুমাত্র ভৌত ধর্মের পার্থক্য আমরা বলতে পারবো, কিন্তু রাসায়নিক ধর্মের পার্থক্য কিন্তু আমরা কোথা থেকে বলতে পারবো না। তো পরবর্তীতে এরকম অনেক বিজ্ঞানের এটা পর্যায়ক্রমিক বিকাশ আর কি, এই পর্যায় সারণীটা। এর পরবর্তীতে একজন বিজ্ঞানীর বোধহয় নাম আছে, টোভেরাইনার আছে। তো উনি প্রথম খেয়াল করেন যে মৌলগুলোকে যদি আমি ততদিনে কোনো মৌলিক পদার্থের পারমাণবিক ভর কী করে বের করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করে কী করে পারমাণবিক ভর বের করতে হয়। পারমাণবিক ভর আশা করি বুঝো, না বুঝলে বলতে হবে। পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই চ্যাপ্টারে। হ্যাঁ, তাহলে পারমাণবিক ভর হচ্ছে এমনিতে পারমাণবিক ভর বলতে কিন্তু একটা পরমাণুর ভর কত সেটা বুঝাই না। যেমন একটা পরমাণুর ভর তো সাধারণত অনেক কম, তাই না? আমরা যদি ভরের এমনি একক হচ্ছে কেজি, তাই না? তাহলে আমরা যদি এটাকে কেজিতে প্রকাশ করি, এটা এত কম হবে যে এটা কল্পনাই করা যাবে না, ঠিক আছে। তাহলে ক্ষুদ্র যে পরিমাণ পরমাণু, তাদের মধ্যে তুলনামূলক যে ভর সেটাকে বলা হয় পারমাণবিক ভর। বুঝো নাই স্বাভাবিক, একটার তুলনায় একটা কত গুণ। ধরা যাক আমি হাইড্রোজেন মৌলটার পারমাণবিক ভর যে বিশাল একটা কম কেজি, এত কম কেজি, সেটাকে 1 ধরলাম এটা 1 একক। তাহলে তার তুলনায়, ঠিক আছে, তার তুলনায় অক্সিজেন পরমাণুর ভর দেখা যাবে যে 6 গুণ বেশি। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা হাইড্রোজেনকে 1 ধরলে তার সাপেক্ষে অক্সিজেনের পারমাণবিক ভরকে বলবো 6। তাহলে পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এটা দুটা মৌলের ভরের অনুপাত, তাই না? অক্সিজেনের পারমাণবিক ভর মানে হচ্ছে অক্সিজেনের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর। এখন এটা হচ্ছে পারমাণবিক ভরের প্রাথমিক সংজ্ঞা। এখন সমস্যা হচ্ছে যে তাহলে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন কত গুণ, এটা বের করতে গেলে না এক্সপেরিমেন্টালি এটা 6 কেমন করে বের করবো? আসলে এক্সপেরিমেন্টালি তো 6 আসবে না, 6.01 এরকম আসবে, তাই না? এক্সপেরিমেন্টালি বুঝে একদম বিশুদ্ধ সংখ্যা আসবে, কিছু দশমিক আসবে না, ইরর থাকবে না এক্সপেরিমেন্টে, আমাদের ভুল ত্রুটি থাকবে না, ওকে দশমিক হিসেবে আসবে। ওটা না, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখন হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন কত গুণ, এটা জানতে গেলে না হাইড্রোজেনের সাথে কোনো একটা মৌল হাইড্রোজেনের তুলনায় কত গুণ, এটা জানতে গেলে হাইড্রোজেনের সাথে তাকে বিক্রিয়া করাইতে হবে। কিন্তু দেখা যায় যে হাইড্রোজেন সবার সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। কেন? আমরা দেখব, এগুলো তখনও জানতো না যে কেন, কোনটার ইলেকট্রন আসক্তি কত বেশি নাকি কম, এগুলো কতগুলো বিষয় থাকবে। পারমাণবিক সংখ্যা এক যে সেজন্য না, সেজন্য না। পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে অবশ্যই। পারমাণবিক সংখ্যা 1 হলে কি হয়েছে সেটা পরে দেখবো আর কি আমরা। 1 হলেও আর দিতে চাচ্ছে না, ওর যেটা একেবারে। ও, তুমি তো জানো, তাহলে ওইটাই আর কি, ওগুলো পরে আসবে। দিতে চাওয়া না নিতে চাওয়া এগুলো তো তখন জানতো না। তো তখন তাদের বের করার বিষয় ছিল হাইড্রোজেনের সাপেক্ষে যদি আমরা কোনো মৌলের পারমাণবিক ভর বের করতে চাই, তার সাথে হাইড্রোজেনের বা হাইড্রোজেন ঘটিত হাইড্রোজেন আছে এরকম কোনো যৌগের রাসায়নিক বিক্রিয়া ঘটিতে হবে। তাহলে হাইড্রোজেন সবসময় সমস্ত মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করতে চায় না।
একইভাবে ক্লোরিনও সবসময় সবার সাথে রাসায়নিক বিক্রিয়া করতে চায় না। তাহলে এমন কোনো একটা মৌলকে স্ট্যান্ডার্ড ধরে মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে হবে, যাতে করে সেই মৌলটা সবার সাথে বিক্রিয়া করতে চায়। আমার মনে হয় ক্লোরিনের শেষ কক্ষপথে হয়তো বিজোড় সংখ্যক ইলেকট্রন হ্যাঁ, আছে, যার সে শুধু কারণে নিতে চায়, দিতে চায় না। যার কারণে সে দিতে চাচ্ছে না। কাজে সে সবার সাথে, যারা নিতে চায়, ধরো ক্লোরিনও নিতে চাচ্ছে, আরেকজনকে আনছো ব্রোমিন, সেও নিতে যাচ্ছে, ক্লোরিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে হাইড্রোজেন দিয়ে প্রথম চেষ্টা করে দেখছো যে কি হাইড্রোজেন সবার সাথে বিক্রিয়া করো না, বা বিক্রিয়া করারও জোর করে করতে গেলে অনেক খরচ হয়, বিশাল তাপ দিয়ে জোর বাধ্য করে তাপ করাতে হয়, তাও সেটা অস্থায়ী হয়। তাপ কমে গেলে ওইটা আবার যৌগটা আবার চেঞ্জ হয়ে যায় গিয়ে, ঠিক আছে? তাহলে অন্য কোনো কিছু হয়ে যায়, বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে অন্য কিছু হয়ে যায়, অথবা আগের উপাদানে ফিরে আসে। সো দেন সমস্যা। তাহলে এখন এমন একটা মৌল নির্বাচন করতে হবে যেটা সবার সাথে বিক্রিয়া করতে চাই, একদম নিগোশিয়েটর বলতে পারো। তাহলে দেখলো যে এরকম একটা মৌল হচ্ছে কার্বন। কেন সে সবার সাথে বিক্রিয়া করতে চাই এটা জানতো না তখন, পরমাণুর গঠনই তখন জানা ছিল না মানুষের। তো কষ্ট করে মানুষজন, বুঝতে পারছো, হাইড্রোজেনের সাথে কার্বনের বিক্রিয়া ঘটিয়ে, অনেক জোর করে ঘটিয়ে, ওনারা দেখলেন যে একটা কার্বন পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় 12 গুণ। একটা কার্বন পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় 12 গুণ, এত বেশি একটা পরমাণু, অথচ দুইটাই কিন্তু সূক্ষ্ম। মানে এগুলো আমাদের জন্য নেগলিজিবল। পরীক্ষা করে দেখলেন যে 12 গুণ। কেন সেটা ইলেকট্রন বিন্যাস দিয়ে পরে বুঝতে পারবো যে আমরা কেন এগুলো এখন বুঝবো না, কেন এগুলো সব পরে। আগে ওরা তো এক্সপেরিমেন্টালি কী করছে সেটা দেখবো আমরা। তো পরবর্তীতে আগে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা ছিল, কোনো মৌলের পারমাণবিক ভর সমান একটা অনুপাত, ভগ্নাংশ, উপরে হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এটা ছিল আগে পারমাণবিক ভরের সংজ্ঞা কোনো মৌলের। পরবর্তীতে হাইড্রোজেন দিয়ে যেহেতু সবার বের করা যাবে না, পরের সংখ্যাটা চেঞ্জ করা হলো এরকম যে কোনো মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই কার্বন পরমাণুর একটি ভরের 12 ভাগের 1 ভাগ। কারণ কার্বন পরমাণু নিজেই হচ্ছে হাইড্রোজেনের 12 গুণ। তাহলে কার্বন পরমাণুর 12 ভাগের 1 ভাগ কি হাইড্রোজেনের ভরের সমান হয়ে যাচ্ছে না, রাইট? তাহলে বুঝতে পারছো? তাহলে যেহেতু কার্বন সবার সাথেই বিক্রিয়া করতে চাই, কেন সেটা পরের কথা। তো দেন পারমাণবিক ভরের সংজ্ঞা হচ্ছে কোনো মৌলের পারমাণবিক ভর ইকুয়াল টু ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে পারমাণবিক কোন একটা মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এখন এভাবে রাসায়নিক বিক্রিয়া করে বিভিন্ন মৌলের পারমাণবিক ভর, আপেক্ষিক ভর, একটা তুলনায় একটা মৌল কত গুণ ভারী, একটা তুলনায় ওইটা জানলেই হচ্ছে আমাদের। ওইটা এক্স্যাক্টলি কেজি কতটা না জানলেও চলবে। একটা পরমাণু আরেকটা মৌলের পরমাণুর তুলনায় কত গুণ, এটা জানলেই আমাদের চলে যাচ্ছে, রাসায়নিক বিক্রিয়াতে চলে যাচ্ছে, রাসায়নিক কাজকর্মে। সো দেন এভাবে মৌলের পারমাণবিক ভর বিজ্ঞানীরা বের করতে পারলো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। কিন্তু কেন এমন হচ্ছে, কেন কার্বন সবার সাথে বিক্রিয়া করতে চায়, কেন ক্লোরিন সবার সাথে করতে চায় না, এগুলো তখনও জানা ছিল না। ঠিক আছে, ওকে। দেন ডোভেরাইনার উনি দেখলেন যে, উনি করলেন কি, মৌলগুলোকে পারমাণবিক ভর হিসেবে শ্রেণী বিভাগ করলেন। উনি দেখলেন যে কতগুলো মৌল আছে, সবার ক্ষেত্রে এটা সবসময় খাটে না। ডোভেরাইনার অবশ্যই এটা বুঝেন নাই, উনি ভাবছেন যে এটা সবসময় খাটবে। এটাকে লিখতে হবে, লিখবে তুমি? আছে, বই আছে। এখন যেটা হচ্ছে, ডোভেরাইনার খেয়াল করেন যে কতগুলো মৌল আছে, কতগুলো না, উনি জানতেন যে হয়তো সবগুলো এরকম, যে 3টা মৌল ধরা যাক, 3টা মৌলকে যদি আমি পারমাণবিক ভর অনুসারে সিরিয়ালি ছোট থেকে বড় অনুসারে লিখি, তাহলে দেখা যায় যে মাঝখানেরটার পারমাণবিক ভর
প্রান্তের যে দুইটা মৌল আছে তাদের পারমাণবিক ভরের গড়ের অ্যাভারেজের প্রায় সমান। কিরকম এটা? যেমন দেখা যাক অক্সিজেন এখানে দিছে যে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ওকে গুড, হচ্ছে হবে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এদের পারমাণবিক ভর যথাক্রমে আমার তো মনে হয় এটা মনে হয় 35.5 না কত? একটু পারমাণবিক ভরগুলো আমাকে বলো, আমার সবগুলো পারমাণবিক ভর নাহলে আবার বের করতে হবে। এখানে তো নাই। আরেক সমস্যা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলছি এটা একটু ভালো করে বলি আবার, প্রথমে একটু এলোমেলো করে বলা হয়েছে। এর পরবর্তীতে ল্যাভয়েশিয়ের পরে অনেক পরে 1800 কত জানি 30 বা এরকম সময়ে ডোভেরেনিয়ার, ঠিক আছে, তিনি মৌলগুলোর রাসায়নিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রাসায়নিক ধর্ম ইয়াগুলো পরীক্ষা নিরীক্ষা করে ওগুলোকে চার্ট করে দেখলেন যে কতগুলো মৌল আছে, তাদেরকে তিনটা তিনটা করে ভাগ করলে সেসব মৌলের ধর্মের মধ্যে সেরকম তিনটা মৌল পাওয়া যায় যেগুলোর ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, ঠিক আছে, ওদের রাসায়নিক ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরা যাক প্রথমে যেটা দিয়েছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। ডোভেরেনিয়ারের তত্ত্ব উনি দেখান যে মৌলগুলোকে রাসায়নিক ধর্ম অনুসারে কতগুলো মৌলকে তিনটা ভাগে ভাগ করা যায়। তিনটা মৌলকে এমন মৌল থাকে যাদের রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আছে। এবং যেমন এরকম মৌল একটা হচ্ছে প্রথমে কি একটা দিয়েছে প্রথম তারিখে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। 6.94। হ্যাঁ, এদের রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আছে। কিরকম? সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। একইভাবে পটাশিয়ামও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। একইভাবে লিথিয়ামও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। আবার সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। একইভাবে লিথিয়াম ও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, একই রকম সংকেত দেখা যাচ্ছে। দেখো পটাশিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এরকম আরো অনেক তাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। তাহলে উনি দেখলাম যে এরকম তিনটা মৌল পাওয়া যায় যাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, এটা একটা। তাহলে যেসব রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে ওরকম তিনটাকে সারিবদ্ধ করতে গিয়ে তুমি আরেকটা মজার ইয়ে দেখতে পান, বৈশিষ্ট্য দেখতে পান। সেটা হচ্ছে যে এদের পারমাণবিক ভর লিথিয়ামের কত যেন 6.94, সোডিয়ামের হচ্ছে 23.00, আর পটাশিয়ামের 39.10। হ্যাঁ, এখন উনি দেখলেন যে এই তিনটার তো রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। এই তিনটার মধ্যে প্রান্তিক দুই প্রান্তের দুইটার পারমাণবিক ভরের যদি গড় নেই, আমরা গড় নিয়ে দেখি 6.94 প্লাস 39.1 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটর তো নাই। তাহলে এখন হচ্ছে এখানে এটাকে যোগ করলে কত হবে? 4 একেবারে নিচে বসাই যোগ করে দেবে 4 0, তারপর কত হচ্ছে 9 6 15 5 হাতে 1 16 6 হাতে 1 46.04 ডিভাইডেড বাই 2 যদি করি 23.02, প্রায় কাছাকাছি। তার মানে এরকম তিনটা মৌল যাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে তাদেরকে যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাই তাহলে প্রান্তিক দুইটা মৌলের পারমাণবিক ভরের গড় মাঝখানেরটা পারমাণবিক ভরের প্রায় সমান থাকবে, খুব বেশি বেশ কম হবে না, ঠিক আছে। এরকম আরো তিনটা আমরা উদাহরণ দেখি। আচ্ছা, এরকম আমরা বুঝবো কেমনে কোনটা নিতে হবে? না, ডোবেয়ার থেকে আমরা কোনটা বুঝতে পারবো না, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এটা বের করার কোনো নিয়ম নেই।
আচ্ছা, আমি চাইলে নিচ থেকে বের করতে পারবো না। মনে রাখতে হবে যে এখানে মনে রাখতে হবে যে রসায়নের একটা বড় অংশ হচ্ছে যে মনে রাখতে হবে, ঠিক আছে? তবে উল্টাটা করা যাবে, আমরা দেখবো। তোমাকে যদি সেই মৌলটা দিয়ে দেয়, পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়, ওই মৌলটা কত নম্বর টেবিলের কোথায় বসবে ওটা আমরা বলতে পারবো। আচ্ছা, এরকম বলা যাক, তোমার বইয়ে যেটা দিয়েছে সেটাই, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরও রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। ক্লোরিনও সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, ব্রোমিনও সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। একইভাবে আয়োডিন, এটাও সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। কেন সোডিয়ামের সাথে বিক্রিয়া? হ্যাঁ, আমি একটা মৌল হিসেবে নিলাম, সোডিয়াম না আরও অনেক হতে পারে, ঠিক আছে? পটাশিয়াম, ক্লোরিন পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ব্রোমিনও পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, একই রকম। আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইড তৈরি করবে। আমি একটা উদাহরণ দিই, এরকম আরও অন্যান্য, যেমন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, ক্লোরিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ক্লোরিন সাধারণত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে চায় না। কেন চায় না তখন জানতো না ওরা, ঠিক আছে? সাধারণত ল্যাবৈসি এটা খেয়াল করেছিলেন যে ধাতু সাধারণত অধাতুর সঙ্গে বিক্রিয়া করতে চায়, ধাতু বিক্রিয়া করতে চায় না, বা অধাতু বিক্রিয়া হয় না। করতে গেলেও বাইরে থেকে প্রচুর শক্তি দিয়ে তারপর কষ্ট করে করতে হয়। স্বাভাবিক অবস্থায় কম শক্তি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা দুই শ্রেণী বিক্রিয়া করতে চায় না। এগুলো প্রথম ল্যাবৈসি কিন্তু বুঝে গেছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন মোটামুটি এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, কিন্তু ভৌত ধর্মের সাদৃশ্য নেই। আবার ক্লোরিন গ্যাসীয় পদার্থ, ব্রোমিন তরল, আর আয়োডিন কঠিন পদার্থ, ঠিক আছে? এখন এদের সোডিয়ামের সাথে ক্লোরিন করে যে না? হ্যাঁ করে, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের সাথে অক্সিজেনও করবে, সোডিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5 কি? হ্যাঁ, মানে এখানে 34.6 দিছে। না না, 35.46 দিছে। 46 এর। তারপর ব্রোমিনের 79.92। তারপর আয়োডিনের হচ্ছে 126.91। আবার যদি আমরা গড় নিই, দেখি একটু কষ্ট করে গড়টা নিই। 35.46 প্লাস 126.91 ডিভাইডেড বাই 2 যোগ করি। 35.46 126.91, এখানে 7 9 4 13, 3 হাতে 1, 5 রেখে 6, 6 12, 2 হাতে 1, 2 রেখে 4 2 6, 162 এটাকে 2 দিয়ে ভাগ করি। গড় করতেছে যে এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 81 পয়েন্ট কত? 2 একে 2 1 7 কত? 4 16 আর 1 0 5 81.145, প্রায় কাছাকাছি 81 আর 79। 2 এর বেশ কম, 2ও না, বিয়োগ করে দেখি কত? 81.145 থেকে যদি আমি 79.92 বিয়োগ করি, তাহলে হচ্ছে এখানে 5, এখানে 2, 11 থেকে 9 গেলে 2, এদিকে 10, 1 থেকে 1 গেলে 0.225, বেশ কম না? হ্যাঁ, 0.225 বেশ কম। আবার দেখি আমার বলছিল 5, 4 থেকে 2 গেলে 2, 11 থেকে 9 গেলে 2, 9 একে 10, 9 একে 10, হ্যাঁ 1 হবে না? 1 হবে কেমনে? 9 একে দাঁড়া না, গণনা করে দিচ্ছি আসলে। 5, 4 থেকে 2 গেলে 2, 11 থেকে 9 গেলে 2, 11 থেকে 9 গেছে, এটাকে এখানে যোগ করে দিচ্ছি আমি। তাহলে এটাকে এখানে যোগ করছি 10, এখান থেকে 10 আনতে হবে, 0.225, ঠিক আছে? তো আমি বিয়োগ ভুলে গেলাম যে 81 থেকে 1 নিয়ে গেলে 80 না, তো 79 মাইনাস করলে তো 1 ই আসছে।
এখানে কত? এখানে 81 তো, ওদিক দিয়ে হ্যাঁ। 1 নিয়ে গেলে 80 না? সেই হিসাবে তাহলে 1.225। অনেক কম। তার মানে হচ্ছে অনেক কম। ঠিক আছে। ঠিক আছে, মনে হচ্ছে প্রথমে বেশি, তাহলে মোটামুটি কাছাকাছি থাকবে, একের বেশি বেশ কম হবে, 2 হতে পারে সর্বোচ্চ। তাহলে এইভাবে দেখা যাচ্ছে ডোবেরাইনের প্রথম আরেকটা জিনিস খেয়াল করলেন যে কি তিনটা সদৃশ মৌল যদি আমরা 3টা করতে পারি, এরকম সদৃশ মানে রাসায়নিক ধর্মের সদৃশ, ভৌত ধর্মে নয়, রাসায়নিক ধর্মের সদৃশ এরকম 3টা মৌল সবসময় দেখা যাবে যে মাঝখানেরটা মানে যেটা পারমাণবিক সংখ্যা মধ্যম, সেটা প্রান্তিক 2টা পারমাণবিক সংখ্যার যে গড় তার কাছাকাছি থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ডোবেরাইনের তত্ত্ব গেল। এরপর নিউল্যান্ড আরেকজন, নিউল্যান্ড দেখলেন যে মৌলগুলোকে যদি আমি পারমাণবিক ভর অনুসারে সিরিয়ালি সাজাই, পারমাণবিক ভর অনুসারে, তাহলে প্রথম মৌলের সাথে 8 নম্বরে যে মৌলটা আছে সেটা রাসায়নিকভাবে সদৃশ হবে। ওই একবার বলছিলাম যে মানে সদৃশ ফিরে ফিরে আসে আস্তে আস্তে কথাটা। প্রথমটার সাথে সবসময় 8 নম্বরটা ফিরে ফিরে আসবে আগের ইয়েতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে দেখা যাচ্ছে যে এদের ইয়ে থেকে দেখা যাচ্ছে যে না, যে মৌলগুলোর যে ধর্মের পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যগুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। নিউল্যান্ডে, বিশেষ করে নিউল্যান্ডের অষ্টসূত্র খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, যে উনি দেখলেন যে সিরিয়ালি পারমাণবিক ভর সাজালে তাহলে আমরা 8ম নম্বরটা একেবারে হুবহু মিলে যাবে। যেমন ক্লোরিনের পরে অন্যান্য যে পারমাণবিক, ডোবেরাইনের তো ক্লোরিনের পরের পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোকে নিলেন না, উনি আগেই সদৃশ মৌলগুলোকে বেছে নিলেন। নিউল্যান্ড করলেন কি, ক্লোরিনের পরে এর যে ইমিডিয়েট বড় যে পারমাণবিক ভর সেটাকে নাও, দেখবে যে 8 নম্বরটা ব্রোমিন। আবার ব্রোমিনের পরে, ব্রোমিনকে 1 নম্বর ধরলে তারপরে যে পারমাণবিক ভর সেটা নাও, 8 নম্বরটা আয়োডিন। ঠিক আছে, তাহলে 8ম নম্বরটা সবসময় সদৃশ গুণ ফিরে আসে। কিরকম সদৃশ গুণ থাকতে পারে? প্রায় এই যে সদৃশ আমি বললাম, এই যে রাসায়নিক সদৃশ, রাসায়নিকভাবে এই যে একটু আগে তো বললাম ক্লোরিন, এই যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড, এরকম আরো আমি একটা বিক্রিয়া বলছি জানো। ক্লোরিনকে যদি তুমি অক্সিজেনের সঙ্গে জোর করে বিক্রিয়া করাও, উৎপন্ন করবে অনেক কিছু পদার্থ, উৎপন্ন করবে না তা না। এইটা যা উৎপন্ন করবে ব্রোমিনও সেরকম পদার্থ উৎপন্ন করবে, আয়োডিনও সেরকম পদার্থ উৎপন্ন করবে। তাহলে আমি যদি ক্লোরিনের রসায়ন জানি, তাহলে চোখ বন্ধ করে ব্রোমিন কেমন করবে ওর সাথে এটা বলতে পারবো আগে থেকে। ব্রোমিনের জন্য আগে আমাকে কষ্ট করে বিক্রিয়া করে দেখতে হবে না। ঠিক আছে, ওকে। পরবর্তীতে এই যে ডোবেরাইনার, তারপরে নিউল্যান্ড, এদের কাজের ধারাবাহিকতায় অনেক পরে এই 1870 বা এরকম সময়ে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ প্রথম যে কথাটা ভিতরে এদের তত্ত্বের ভিতরে যে কথাটা লুকায়িত আছে সেটাকে তিনি সামনে আনলেন। ওটাকে বলা হয় মেন্ডেলিফের পর্যায় সূত্র, প্রথম পর্যায় সূত্র। উনি বললেন যে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে, ঠিক আছে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে এবং সদৃশ মৌল ফিরে ফিরে আসে। ঠিক আছে, এই হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফের পর্যায় সূত্র। এখন পর্যায় সূত্রের গুরুত্ব কোথায়? এই পর্যায় সারণী উনি করলেন কি, তারপর এই পর্যায় সূত্র অনুসারে একটা ট্যাবল তৈরি করলেন প্রথম। এরা কিন্তু কোনো ট্যাবল আকারে সাজানো নেই, তখন যতগুলো মৌল ছিল সেগুলোকে ট্যাবল আকারে তৈরি করতে গিয়ে উনি দেখলেন যে ধরা যাক এখানে ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে সামথিং 79.92। তারপর এরপরে যেটা আবিষ্কার হয়েছে, মনে করা যাক আমি এমনি বললাম আর কি, সেটা মিথ্যা হতে পারে, এরপরে যেটা আছে সেটা অনেক পরের, হয়তো 99 এত। তাহলে এর মাঝখানে আরও পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল থাকতে হবে না, সেগুলো প্রাকৃতিকভাবে নাই। তাহলে উনি টেবিল তৈরি করতে গিয়ে কিছু কিছু ঘর দেখা যাচ্ছে তো ফাঁকা, যেখানে পারমাণবিক ভর বিশিষ্ট ওই মৌলগুলো থাকা দরকার ছিল কিন্তু নাই, কারণ 8ম মৌল ফিরে ফিরে আসবে, যে ওই 8ম মৌলটা ওখানে নাই। সো দেন মেন্ডেলিফ তখন ভবিষ্যৎবাণী করলেন যে এত পারমাণবিক ভর বিশিষ্ট একটা মৌল থাকার কথা,
যেটা তখনও কিন্তু আবিষ্কার হয়নি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রকৃতিতে পরীক্ষা নিরীক্ষা করে ওই সমস্ত এবং ওই মৌলগুলোর নামও দিয়ে দিলেন উনি, এবং পরবর্তীতে সেই নামগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখাই। যেমন মেন্ডেলিফ 3টা মৌলের ভবিষ্যৎবাণী করেন যেগুলো তখনও প্রকৃতিতে পাওয়া যায়নি। একটার নাম দিচ্ছিলেন উনি একা বোরন, সম্ভবত বোরনের পরবর্তীতে যেটা ওখানে থাকবে, ওই টেবিলের বোরনের পরবর্তী খালি অংশে থাকবে, এটা তিনি ধারণা করেছিলেন। ঠিক সেরকম একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন, পরবর্তীতে সেই মৌলগুলো আবিষ্কৃত হয়েছে এবং সেগুলোর নাম দিয়েছেন পরে যথাক্রমে স্ক্যান্ডিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম আর হচ্ছে জার্মেনিয়াম। ঠিক আছে, তাহলে এই মৌলগুলো কিন্তু মেন্ডেলিফের আবিষ্কার, মানে আবিষ্কার মানে হচ্ছে তাত্ত্বিকভাবে, তখনও পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ওরা আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। তাহলে পর্যায় সারণী একটি মারাত্মক গুরুত্ব হচ্ছে, প্রথম গুরুত্ব হচ্ছে যে পর্যায় সারণীর প্রথম গুরুত্ব হচ্ছে যে মৌলগুলোকে যদি আমি ট্যাবলের মধ্যে রাখতে পারি, তাহলে মৌলগুলোর ধর্ম আমি বলতে পারবো আগে থেকে। শুধু ওই ট্যাবল সদৃশ্য ট্যাবলের একটা মৌলের যদি আমি রাসায়নিক এবং ভৌত ধর্ম জানতে পারি, তাহলে ওই ট্যাবলে একই সদৃশ্য যে মৌলগুলো থাকবে তাদের রাসায়নিক ধর্ম আমি বলতে পারবো। তারা কেমন করে বিক্রিয়া করবে সেটা আমাকে আর কষ্ট করে দেখতে হবে না। তারপর হচ্ছে যে অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। তাহলে আমাকে যে বিশাল এতগুলো মৌল, বর্তমানে কত 118টা না আরো বেশি মনে হয়, 68টা 18টা, হ্যাঁ 118টা মৌল। সেই 118টা মৌলের সবগুলো রসায়ন এখন আমাদেরকে আর জানতে হয় না। প্রত্যেকটাকে কতগুলো গ্রুপে এবং পর্যায়ে ভাগ করবো আমরা, সামনে দেখবো। ওই গ্রুপের একজনের কথা জানলে, একজনের কথা কিন্তু এটা মনে রাখতে হবে, তাহলে ওই গ্রুপের সবগুলোর কথা আর আমাকে মনে রাখতে হচ্ছে না। যেমন সোডিয়াম সম্পর্কে জানলে ওই গ্রুপে যারা আছে লিথিয়াম, পটাশিয়াম, এদের সম্পর্কে আমাদের আর নতুন করে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দেখতে হবে না। ঠিক আছে, ওকে। এখন তাহলে মেন্ডেলিফের যে পর্যায় সূত্র সেটা কি, যে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে। পর্যায়ক্রমিক কথাটা বুঝছো কিনা? পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে যে একই ধর্ম, একই কিছু আবার ফিরে আসা, সদৃশ্য জিনিস ফিরে আসা, এটাকে পর্যায় ভিত্তিক ধর্ম বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে, মানে ছোট থেকে বড় অনুসারে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যায়ভিত্তিক পরিবর্তন ঘটে। এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। তো এখানে কিছু সীমাবদ্ধতা দেখা গেছে পরবর্তীতে। ঠিক আছে, যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, মেন্ডেলিফকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। ঠিক আছে, আচ্ছা ওনাকে কেন বলা হয়? আরো অনেকজনই তো অনেক 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 ইয়া করছে। আধুনিক পর্যায় সারণীর জনক বলে না আর কি, আধুনিক কথাটা খেয়াল করতে হবে। আচ্ছা, আর আধুনিক বাদ দিয়ে মানে পর্যায় সারণীর জনক, আমি ওদের নাম বললাম না, জনক সবাইকে বলে না, জনক উভয় বলে না, কারণ উনারা কেউ সারণী তৈরি করেননি সেভাবে প্রত্যেকটা মৌলের জন্য, তাহলে জনক কি করে বলবো? তবে উনারা পর্যায় সারণী তৈরির পিছনে ওদের অবদান আছে, কিন্তু সারণী বা ট্যাবল প্রথম তৈরি করেছেন যে আমাদের মেন্ডেলিফ। ওই সময় আবিষ্কৃত, উনি কত কষ্ট করছেন, ওই সময় আবিষ্কৃত সমস্ত মৌলের ভর, পারমাণবিক ভর, ঘনত্ব, এগুলো সবগুলো চার্ট করে তারপরে ট্যাবল তৈরি করেছেন প্রথম। এগুলো কত বছরের কাজ হবে? 1 থেকে 2 বছরের কাজ তো মিনিমাম হবেই। এত কম? 1 থেকে 2 বছর এই কারণে বলছি, আমি শিওর না, এই কারণে বলছি তার মধ্যে অনেকগুলোর ভর বা পারমাণবিক ভর বা ঘনত্ব এগুলো অন্যান্য বিজ্ঞানীরা আগেই বের করে রেখেছিলেন। ঠিক আছে, আচ্ছা। এখন পরবর্তী দেখা যাচ্ছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীটাও আসলে যথেষ্ট নয়। সেখানে মৌলগুলো উনি যেটা বলছেন যে পারমাণবিক ভরের ক্রম অনুসারে তাদেরকে টেবিলে বসাচ্ছেন উনি, তাই না? এখন দেখা যাবে যে পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 সামথিং, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে এর চেয়ে বেশি, 40 সামথিং। অথচ আর্গনকে পটাশিয়ামের আগে বসাতে হয় ধর্মের সাদৃশ্য হিসেবে দেখাতে গেলে, তাহলে উল্টে গেল না? তাহলে আর্গন পটাশিয়াম মিলল না, এরকম কয়েক জায়গায় ব্যতিক্রম দেখা যাচ্ছে। তখন পরবর্তী বিজ্ঞানীরা চিন্তা করলেন যে
মৌলগুলোর পর্যায়ভিত্তিক ধর্ম অবশ্যই আছে, কিন্তু সেই ধর্মটা পারমাণবিক ভরের উপর শুধুমাত্র নির্ভর করে না নিশ্চয়ই। কিসের উপর নির্ভর করে? মেন্ডেলিভ ধারণা করেছিলেন যে পারমাণবিক ভরের উপর নির্ভর করে। এই ধারণার পিছনে অবদান হচ্ছে নিউল্যান্ড এবং ডোবেলেনিয়ার। ওরা পারমাণবিক ভর দিয়ে সাদৃশ্য দেখতে পেলেন। তাহলে পরবর্তী বিজ্ঞানীরা চিন্তা করলেন যে না, এটা আসলে পারমাণবিক ভর অনুসারে পর্যায়বৃত্ত ধর্ম পরিবর্তিত হয় না, অন্য কোনো বিষয় নিশ্চয়ই থাকবে সেখানে। পরবর্তীতে সমস্যা হচ্ছে তখন পরমাণুর গঠন, মানে পরমাণু যে পরমাণু যে বিভাজ্য, তার ভিতরে যে অন্যান্য কণিকা আছে এগুলো কিন্তু তখন আবিষ্কৃত হয়নি। পরবর্তীতে 1895 সালের পরে যে থমসন প্রথম পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে সেটা আবিষ্কার করেন। এগুলো কিভাবে আবিষ্কার করেন আমি মোটামুটি আগের চ্যাপ্টারে বলেছি, ঠিক আছে? আচ্ছা, দেন তখন দেখা গেল যে যেমন পটাশিয়ামের আর্গনের উদাহরণ যেমন আনলাম, পটাশিয়ামের পারমাণবিক ভর আর্গনের পারমাণবিক ভরের থেকে কম। পারমাণবিক ভর কম কেন? এটা তো ওর মৌলটা বৈশিষ্ট্য আর কি, 39.something ম্যাপে দেখা গেছে যে, আর আর্গনের হচ্ছে 40.something। অথচ তাহলে কি করা উচিত ছিল? মেন্ডেলিভ বলছে যে পারমাণবিক ভরের ক্রমানুসারে ওদেরকে সাজাতে হবে এবং সদৃশ্য ফিরে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে উল্টো সাজাতে হচ্ছে। তাহলে এখন মানে পটাশিয়ামকে যদি তার সদৃশ্য মৌলের সোডিয়ামের সঙ্গে সাজাতে হয়, তাহলে আর্গনের পরে ফেলতে হচ্ছে। এটা একটা টেবিল দিয়ে বুঝাইতে হবে কতটা, এভাবে মুখে মুখে বলা যায় না আসলে। আমি পুরো টেবিল রাখবো না, ধরা যাক উনি কতগুলো সারণীতি বিভক্ত, কতগুলো টেবিলে এভাবে সাজাবেন জিনিসগুলোকে, এরকম আমি সবগুলো দিলাম না, এরকম এরকম এরকম। এখানে সব সদৃশ্য মৌলগুলো থাকবে, এখানে সব অন্য সদৃশ্য মৌলগুলো থাকবে। তাহলে এইভাবে এখান থেকে ধরা যাক এটা সোডিয়ামের এই কলমটা, সোডিয়াম থেকে এভাবে এখানে আর্গন থাকতে হবে, এখানে পটাশিয়াম থাকতে হবে। সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে যে একই সদৃশের জন্য উনি চিন্তা করলেন যে সদৃশ্য মৌলগুলোকে উপর থেকে নিচে সাজাবেন। সাজাতে গেলে আর্গনকে এখানে রাখতে হচ্ছে আর পটাশিয়ামকে এখানে রাখতে হচ্ছে। অথচ আর্গনের পারমাণবিক ভর বেশি, পটাশিয়ামের কম। বেশি পারমাণবিক ভরগুলো এদিকে আসবে, তাই না? যত এদিকে যাবে পারমাণবিক ভর বাড়তে থাকবে, কিন্তু কয়েক জায়গায় ব্যতিক্রম দেখা যাচ্ছে। পরবর্তীতে যখন পরমাণুর ভিতরে গঠন আবিষ্কৃত হলো, মানুষ জানো যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের ভিতর প্রোটন যেমন আছে, নিউট্রনও আছে, আবার বাইরে শুধু ইলেকট্রন আছে। অন্যান্য অস্থায়ী কণিকাগুলোর কথা বাদ দিলাম। এখন পারমাণবিক ভরটা নির্ভর করে যে প্রোটন সংখ্যা আর হচ্ছে যে নিউট্রন সংখ্যার যোগফলের উপর, ঠিক আছে? পটাশিয়ামের পারমাণবিক ভরটা আর্গন থেকে কম, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আর্গন থেকে বেশি, ডিপেন্ড করছে। এরকম প্রত্যেকটা ব্যতিক্রম মিটে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে পারমাণবিক ভর নয়, নিউট্রন সংখ্যা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে পরমাণুর ভিতর প্রোটন কয়টা, বেসিক্যালি প্রোটন কয়টা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? ওকে, দেন তারপর পর্যায় সূত্র সংস্কার হলো। সংস্কার হয়ে প্রথম এই সংস্কারটা আনেন নিলস বোর, যিনি পরমাণুর গঠন একটা বোর তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। নিলস বোর, যেটা এর আগের চ্যাপ্টারে বোরের মডেল পড়েছো না, হ্যাঁ, সেই নিলস বোর। ওটাকে বোরের পর্যায় সূত্র বলা হয়, বোরের পর্যায় সারণী বলা হয়। বোর বলেন যে মৌলগুলো জাস্ট একই কথা, পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নয়, বরং পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে মৌলগুলোর ধর্ম পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয়। পরবর্তীতে মোসলে, আরেকজন বিজ্ঞানী, তখন পরমাণুর মধ্যে ইলেকট্রন এতগুলো জানতো মানুষ, কিন্তু ইলেকট্রন বিন্যাস কোনটা কোথায় আছে, এই যে SPDF, বিভিন্ন যে শক্তি স্তরগুলোতে, উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো থাকে, এটা এক্স-রে ডিফ্র্যাকশন একটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার মোসলের। এক্স-রে ডিফ্র্যাকশন, এই টেকনোলজির সাহায্যে মোসলে প্রথম ইলেকট্রন বিন্যাসগুলো দেখার উপায় বলে দেন আমাদেরকে, কোন পরমাণুটি ইলেকট্রন কোথায় আছে, ঠিক আছে?
তো মোসলের সেই ইলেকট্রন বিন্যাস আবিষ্কারের পর দেখা গেল যে মৌলগুলোর মানে দেখা গেল যে তার আগে একটা সমস্যা ছিল, মানে মোসলের আবিষ্কারের আগেই বোরের এই যে পর্যায়সূত্র সেখানে একটা সমস্যা ছিল। যেমন যেসব মৌলগুলো আয়নযুক্ত, আয়ন মানে কি আধুনিক যুগে আমরা জানি এখন পরবর্তীতে যে আয়ন মানে হচ্ছে একটা মৌল থেকে যদি ইলেকট্রন উপরের শক্তি কোনো শক্তি থেকে ইলেকট্রন অনুপস্থিত যতগুলো থাকার কথা, মানে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকার কথা, তাই না? তাহলে একটা ইলেকট্রন যদি চলে যায় অথবা একটা ইলেকট্রন যদি বাড়তি যুক্ত হয়, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যদি সমান না হয়, তখন সেই মৌলটাকে আয়ন বলা হয়। দেখা যাচ্ছে যে বোরের পর্যায় সূত্র অনুসারে যেগুলো আয়নযুক্ত মৌল, আয়ন নয়, যেগুলো নিরপেক্ষ মৌল, সেগুলোকে সুন্দর করে পর্যায় সারণীতে সাজানো হয়। কিন্তু আয়ন যদি হয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন চলে গেল, তখন তো তার পারমাণবিক সংখ্যা কিন্তু কমলো না, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। উপর থেকে ইলেকট্রন চলে গেছে না, পারমাণবিক সংখ্যা তো কমেনি। তাহলে আয়ন হলেও কিন্তু তাকে একই জায়গায় রাখতে হচ্ছে, তাই না? কিন্তু তার ধর্ম কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, তাহলে একই জায়গায় রাখা যাচ্ছে না আবার সবাইকে। সো দেন পরবর্তীতে মোসলে যখন দেখলেন যে ইলেকট্রন বিন্যাস এবার একদম সঠিক পর্যায় সূত্রটা পাওয়া গেল, সেটা হচ্ছে যে মৌলগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্ম, তাদের পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনের বিন্যাসের সাথে ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের ক্রমানুসারে পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয়। এই হচ্ছে একদম সর্বাধুনিক পর্যায় সূত্র। পারমাণবিক সংখ্যাও রিস্কি, পারমাণবিক ভর তো রিস্কি ছিলই, পারমাণবিক সংখ্যাও রিস্কি। মেইন হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস, সোজা কথা একটাই, সেটা আয়ন হোক আর যাই হোক, আয়ন হলে যখন একটা ইলেকট্রন কমে যাবে তখন তাকে ওই আয়নটা এর আগের গ্রুপে আগের শ্রেণীতে চলে আসবে গিয়ে অটোমেটিক। অথচ পারমাণবিক সংখ্যা বললে কিন্তু একটা সোডিয়াম পরমাণু আর একটা সোডিয়াম আয়ন, দুইটারই কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, তাহলে দুইটাকে এক জায়গায় রাখতে হবে, অথচ দুইটার ধর্ম ভিন্ন হয়ে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যাও নয়, পারমাণবিক ভরও নয়, পারমাণবিক সংখ্যাও নয়, ইলেকট্রন বিন্যাস। তাহলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন বিন্যাসের ক্রমানুসারে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো এখন, ঠিক আছে।